কলকাতার আগুনে নিভল কুষ্টিয়ার একই পরিবারের 4 জনের প্রাণ, শনাক্ত 5 বাংলাদেশি। দিনাজপুরের বড়পুকুরিয়ায় শ্রমিকদের বেতনে অনিয়ম, হদিশ নেই 8 বছরের পাওনা টাকার। খুলনার 605টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান ও প্রশাসনিক কাজ। আমন্ত্রণ মেগা ডিজিটাল স্কেল দেশ 24-এ আপনাদের সাথে থাকছি আমি শাহনাজ শাহরিয়ার। কলকাতায় আগুনে নিহত হয়েছেন কুষ্টিয়ার স্থানীয় সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, কন্যা ও শ্বশুর। দেবাশিস একটি দৈনিক পত্রিকা ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। স্বজনরা জানিয়েছেন, চিকিৎসার কাজে সপরিবারে গত 3 আগস্ট ভারতের ব্যাঙ্গালোরে যান দেবাশিস। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী আফসানা শিম্মিন, 3 বছরের ছেলে সন্তান এবং শ্বশুর আকরাম হোসেন। ফেরার পথে অবস্থান করছিলেন কলকাতার ওই হোটেলে। তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে। তাৎক্ষণিক নিউজ তৈরি করতে বা খোঁজ নিতে, সত্যতা বের করতে দেবাশিস দত্তর কোনো বিকল্প ছিল না। যদি 2-1 নক্ষত্র ছিল কুষ্টিয়া সাংবাদিক অঙ্গনে, তার ভিতর দেবাশিস দত্ত। দেবাশিসের এই মৃত্যুর যে এটা মেনে নেওয়ার মতো না। শুধু শুনলাম যে হোটেলে নাকি আগুন ধরেছিল এবং ওটাতেই পুড়ে গেছে। ও বাবা, আমরা কি ছবিও অবস্থা আছে দেখেছি। রে, ওরে মনিটা, ওরে আমার নাতি। সবাই তার বাবা মা ভেঙে পড়েছে প্রিয় সন্তানকে হারিয়ে। আমরা একজন প্রিয় সংবাদকর্মীকে হারিয়েও কিন্তু আমরা ব্যথিত, শোকাহত। আমাদের বাসিজো রান্না দাও, আমি আর কোনো কথা শুনবো না। এ নিয়ে আরো খবর জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শরীফ বিশ্বাস। কুষ্টিয়া স্থানীয় সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, কন্যা এবং শ্বশুরের মৃত্যুতে নিশ্চয়ই এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে। তার এমন মৃত্যু নিয়ে কি বলছেন পরিবারের সদস্যরা, সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা? শাহনাজ, আমি এখন রয়েছি দেবাশিস দত্তের কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ির ঠিক সামনে। আসলে তার পরিবারের যে অবস্থা, মানসিক অবস্থা আসলে শোকাহত। তার মা এবং বাবা সহ পরিবারের অন্য সদস্যরা এবং সহকর্মীরা, তার দীর্ঘদিনের যারা সহকর্মী ছিলেন, সাংবাদিকতা করতেন, তার সহকর্মীরা সেই সংবাদ শোনার পর থেকে তারা এই বাড়িতে আসছেন এবং তার পরিবারের আসলে সমবেদনা জানানোর চেষ্টা করছেন। আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব স্টার নিউজের কুষ্টিয়া প্রতিনিধি এবং দেবাশিস দত্তের অত্যন্ত কাছের একজন মানুষ জহুরুল ইসলাম। আসলে আপনি তো বেশ ঘটনার পর থেকে, শোনার পর থেকে আপনি আসেন এবং দেবাশিস দত্ত সম্পর্কে খুব কাছের মানুষ ছিলেন, ঘনিষ্ঠ সম্পর্ক আপনাদের মধ্যে ছিল। আসলে একটু যদি বলেন আসলে কি ঘটনা ঘটেছে এবং আপনার সাথে দেবাশিস এবং দেবাশিসের পরিবারের কেমন? আসলে দেবাশিসের পরিবারের সাথে, দেবাশিসের সাথে আমার প্রায় 15 বছরের সম্পর্ক, এক ধরনের বলা চলে পারিবারিক সম্পর্ক। একটা সময় অনেকটা আমার শিষ্য মতোই ছিল সাংবাদিকতা যখন শুরু। আমি তার সাথে আমার সংবাদের কাজে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ছুটে বেড়াইছি, জেলার বিভিন্ন প্রান্তে। অনেক সময় দেবাশিস আমার সঙ্গী ছিল, নিত্য সঙ্গী বলা যায়। তো আসলে তার এই মর্মান্তিক মৃত্যু আমাকেও দারুণভাবে নাড়া দিয়েছে, খুবই মারাত্মকভাবে আমি কষ্ট পেয়েছি। আমি নিজে একজন সংবাদকর্মী হয়েও আমি আমার যে টেলিভিশন স্টেশন সেখানে কাজ করতে গিয়েও আমি কিন্তু বেগ পাচ্ছি এই কষ্টের কারণে। আসলে দেবাশিসের মতো একজন কর্মঠ সাংবাদিক কিন্তু কুষ্টিয়া শহরে খুব কম আছে। সে প্রত্যেকটা সংবাদের পেছনে ক্রস চেক করে সংবাদের যে প্রকৃত তথ্য তুলে আনার যে তার একটা কৌশল এবং চেষ্টা ছিল, যেটা আমাদের অনেকের মধ্যে নেই। এইটুকুই আসলে তার সম্পর্কে আমার বলার। আসলে ধন্যবাদ। আসলে জহুরুল ইসলাম তার খুব কাছের একজন মানুষ ছিলেন এবং খুবই তিনিও কিন্তু শোকাহত। এবং আমরা একটু শাহনাজ জানিয়ে রাখি, গত 3 তারিখে তার স্ত্রী, তার 3 বছরের ছোট্ট সন্তান এবং তার শ্বশুর, দেবাশিসের শ্বশুর আকরাম হোসেন, তাকে নিয়ে কিন্তু চিকিৎসার জন্য বেঙ্গালুরু গিয়েছিলেন এবং গত পরশু বিশেষ বিমানযোগে বেঙ্গালুরু থেকে কিন্তু কলকাতা এসেছেন এবং সেখানে হোটেলে অবস্থান করছিলেন এবং গতকাল সারাদিন
তারা তার পরিবারের সদস্যের জন্য তার একটিমাত্র কন্যা সন্তান পাখি তিনি জীবিত আছেন, তার জন্য অনেক জিনিসপত্র কিন্তু কিনেছেন তার প্রিয় এই সন্তানের জন্য। তার সন্তানকে কিন্তু অত্যন্ত ভালোবাসতেন তিনি। এবং আজ কিন্তু সকালে আসার কথা, কিন্তু পরিস্থিতি আসলে ভাগ্যের পরিহাস, নির্মম পরিহাস। আসলে তাদের এই একই পরিবারের 4 জনের যে মর্মান্তিক মৃত্যু সেটি কিন্তু আসলে যদিও মৃত্যু সত্য, চিরন্তন, পরিবারের সবাই শোকাহত। আসলে তারা এই মৃত্যুকে স্বাভাবিকভাবে কিন্তু নিচ্ছেন না। এই ছিল কুষ্টিয়ার বিশেষ করে দেবাশিস দত্তের বাড়ির সামনে। কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছিলেন শরীফ বিশ্বাস। পশ্চিমবঙ্গের কলকাতায় একটি আবাসিক হোটেলে আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন নারী শিশু সহ 9 জন। নিহতদের মধ্যে 5 বাংলাদেশিকে শনাক্তের কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরিচয় মেলেনি 3 জনের। দগ্ধ হয়েছেন আরও 6 জন। তারা সবাই চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। চিকিৎসার জন্য গিয়েছিলেন কলকাতায়, উঠেছিলেন নিউ মার্কেটের কাছে ফ্রি স্কুল স্ট্রিটের হোটেল শিখাইনে। সবই ঠিক ছিল, কিন্তু মধ্যরাতে হঠাৎ হোটেলে আগুন। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো ভবন। দুর্ঘটনার আকস্মিকতা ও আতঙ্কে হোটেলে শুরু হয় ছোটাছুটি, কিন্তু সংকুচিত সিঁড়ি দিয়ে বের হতে পারেননি অনেকে। দুর্ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী 2 ঘন্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। এরপর একে একে বের করে আনা হয় দগ্ধদের। দেখা যায় প্রাণ গেছে নারী শিশু সহ 9 জনের। এর মধ্যে 5 জন বাংলাদেশির পরিচয় মিলেছে। নিহতদের মধ্যে স্বর্ণশীষ, আফসানা শিম্মিন, দেবাশিস দত্ত, আকরাম আলীর বাড়ি কুষ্টিয়ায় এবং আদম আলী সাভারের বাসিন্দা। এছাড়া সন্দীপ পাসওয়ান নামের একজন ভারতীয়র পরিচয় মিলেছে, যার বাড়ি ঝাড়খণ্ডে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসি থেকে আগুনের সূত্রপাত। অভিযোগ আছে হোটেল শিখাইনে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। আতঙ্ক বেড়েছে অন্য হোটেলে থাকা বাংলাদেশি সহ অন্যান্য পর্যটকদের। হোটেলের রুম 4 তলায়, রিসিপশন 2 তলায়, ওঠার ব্যবস্থা ছোট লিফট, কোনো ফায়ার এক্সটিংগুইশার নাই, কিচ্ছু নাই, বের হওয়ার কোনো ইমার্জেন্সি এক্সিট নাই। এই ধরনের হোটেলগুলো ব্যান করে দেওয়া উচিত। মহিলা চিল্লাবেলা করতেছে, আগুন লাগছে। পরে আমি বুঝতেছি না আর কি, ভিতরতে অনেক চিল্লাবেলা শুনতেছি নিচে। পরে জানালাটা খুললাম, आग लगा अचानक से। हम लोग सब दौड़े, हम लोग जितना हो सके फायर ब्रिगेड को फिर हम लोग खबर किया। न्यू मार्केट थाना, पार्क स्ट्रीट थाना, सब में हम लोग खबर दिया खुद से। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন পশ্চিমবঙ্গ সরকারের 3 মন্ত্রী সহ ঊর্ধ্বতনরা। অবৈধভাবে গড়ে ওঠা হোটেলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। যে সমস্ত বাড়িতে এই ধরনের গেস্ট হাউস যারা চালাচ্ছে, তারা সমস্ত কিছু যে ধরনের সমস্ত পারমিশন লাইসেন্সের দরকার হয় সেগুলো আছে কিনা সেগুলো দেখা হবে, তাদের অ্যারেস্ট করা হবে এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কলকাতার এই দুর্ঘটনার মাত্র 2 দিন আগে বীরভূমের তারাপীঠে আরেকটি হোটেলে আগুনে ঘুমন্ত অবস্থায় 8 জনের মৃত্যু হয়। পরপর 2 হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘিরে পশ্চিমবঙ্গে নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। বিশেষ করে পর্যটক ও চিকিৎসার জন্য যাওয়া বিদেশি নাগরিকদের থাকা হোটেলগুলোর অগ্নি নির্বাপন ব্যবস্থা কতটা কার্যকর তা নিয়ে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ। রাখি জেসমিন, চ্যানেল 24। চুক্তিতে আছে একরকম, কিন্তু বাস্তবে হয়েছে অন্যরকম। 8 বছর বেতন পরিশোধে অনিয়মের হিসাব দাঁড়িয়েছে কয়েক কোটি টাকায়। প্রাপ্য বুঝে নিতে তাই আন্দোলনে নেমেছেন দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা। তবে কম দেয় অর্থ কোথায় গেল তার সদুত্তর নেই খনি কর্তৃপক্ষের কাছে। বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উঠছে বছরের পর বছর, অথচ নিজেদের শ্রম ঘামের ঠিকঠাক প্রাপ্য বুঝে পাননি শ্রমিকরা। 1-2 মাস নয়, সেই সময়টা 8 বছরের। অভিযোগ, চুক্তি অনুযায়ী বেতন না দেয়ায় তারা বঞ্চিত কোটি কোটি টাকা থেকে। বকেয়া পরিশোধের দাবিতে তাই অবস্থান কর্মসূচিতে শ্রমিকরা। এই আন্দোলনে আছেন দিনাজপুরের মৌপুকুর এলাকার আজিজার রহমান। খনির কারণে বাড়িঘরে ফাটল ও জমি দেবে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হিসেবে 2018 সালে চাকরি পান তিনি। কিন্তু প্রতিদিনের বেতনে কম পাচ্ছেন 353 টাকা। ডেলি আমার বেতন হচ্ছে 1530 টাকা হওয়ার কথা, কিন্তু তারা আমাদের বেতন কাটি আমাকে দিতেছে 1177 টাকা। আজিজারের মতোই একই অভিযোগ বাকিদের। হিসাব বলছে 2018 সাল থেকে প্রতিদিন গড়ে 230 টাকা করে কম দেয়ায় চলতি বছর পর্যন্ত 168 জনের বকেয়া দাঁড়িয়েছে প্রায় 11,43,00,000 টাকা। এই পাওনা নিয়ে অতীতে প্রতিবাদ করে হয়রানি ও মিথ্যা মামলার শিকার হয়েছেন অনেকেই।
যেখানে কন্ট্রাক্টে স্পষ্ট করে লেখা আছে একটা বাংলাদেশ শ্রমিক আন্ডারগ্রাউন্ডে কাজ করলে কয় টাকা দিন পাবে, সেখান থেকেও যদি চাইনিজ কম দেয় তাহলে আমরা ধরে নেব বিসিএমসিএল এবং এক্সএমসি সিএমসি কনসোর্টিয়াম এবং চাইনিজ ঠিকাদার প্রতিষ্ঠান এরা যৌথভাবে এই টাকাটা আত্মসাৎ করতেছে। এই কর্তৃপক্ষকে বারবার বলার পরেও তারা আমাদের এই বিষয়টা নিয়ে সেইভাবে কখনোই ফয়সালার জন্য আমাদেরকে ডাকে না এবং আমাদের সঙ্গে কথা বলে না। শ্রমিক সংগঠনের নেতাদের দাবি, অনিয়মের সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনতে হবে। দ্রুত সমাধানের দাবিতে দিয়েছেন আলটিমেটাম। আমরা নাকি টেরোরিস্ট, আমার ভাইরা নাকি টেরোরিস্ট, কারণ এটা উচিত কথা বলতেছে। এই দাবি শ্রমিকদের দাবি যে দ্রুত আপনারা এটা নিরসন করবেন। আমাদের এই দাবি যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ এই আন্দোলন থেকে আমরা পিছু হব না। দীর্ঘদিন ধরে শ্রমিকদের কম দেয়া টাকা গেল কোথায়, তার সদুত্তর নেই খনি কর্তৃপক্ষের কাছে। বেতনের যে কম দিতেছিল সেটা আসলে কম না ঠিকই দিয়েছে নাকি, এটা ফাইন্ড আউট করাটাই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এটা এমন না যে এটা আর দেবে না, পিছলে যাচ্ছে, এরকম জিনিস না। শ্রমিকদের বেতন ভাতা চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে দেয়া হলেও সমন্বয় সহ যাবতীয় দায়িত্ব পালন করে বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষ। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর। শিক্ষা, স্বাস্থ্য, দখল, দূষণ, যোগাযোগ কিংবা সরকারি সেবা, নিজ এলাকার সমস্যা সবচেয়ে ভালো জানেন সেখানকার মানুষ। শুধু জানেন না এর সমাধান কোথায়, আর সমাধান হলেও কতদিন সময় লাগবে। স্থানীয়দের নানা ভোগান্তির চিত্রে আমরা তুলে ধরতে চাই, পৌঁছে দিতে চাই দায়িত্বশীলদের কাছে। এ নিয়ে আরও জানাতে কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জাহিদুর রহমান। জাহিদুর রহমান, কুমিল্লার মানুষজনের সমস্যার কথা বলছিলাম, সমাধান হিসেবে আসলে তারা কাদের কাছে যাবেন এবং কি কি সমাধান তারা আশা করছেন? শাহনাজ, আমি যেখানটায় আছি এটা হচ্ছে কুমিল্লার পদুয়ার বাজার এলাকা এবং এটা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে গুরুত্বপূর্ণ এলাকা এবং এই পথ দিয়েই কিন্তু কুমিল্লা থেকে চাঁদপুর এবং নোয়াখালী এবং হচ্ছে লক্ষ্মীপুর সেখানে কিন্তু যেতে হয়। কিন্তু শহর থেকে যখন মানুষ বের হয় বা ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে কেউ যখন চাঁদপুর লক্ষ্মীপুরের দিকে যায়, এইখানে এসে কিন্তু বিড়ম্বনার শিকার হন। এর কারণটাই হচ্ছে অবৈধ পার্কিং। আমরা যদি একটু দেখাই আপনাকে, আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে যে মহাসড়কে কিন্তু 3 হুইলার চলার কথা নয়, কিন্তু সেখানে কিন্তু দেখছে যে অটো এবং অন্যান্য যে যানবাহনগুলো সেগুলো চলছে, একই সাথে উল্টো পথেও কিন্তু গাড়ি চলছে। কিন্তু এইখানে যাদের কাছে বলার কথা তারাও কিন্তু আসলে সেভাবে পদক্ষেপ নিচ্ছেন না। এখানকার যারা সাধারণ মানুষ, আমরা এখানে বেশ কয়েকজন সাধারণ মানুষ রয়েছে, তাদের সাথে একটু কথা বলতে চাইবো। এই যে এই এলাকাটা আপনি নিশ্চয়ই পথ দিয়ে চলাচল করেন, আসলে কেমন বিড়ম্বনার শিকার হন একটু যদি আমাদেরকে জানান। জি, দীর্ঘদিন আমরা বিড়ম্বনার শিকার, আসলে অসহ্য জ্যাম। এই জ্যাম একটা সময় নুরজান হোটেল অতিক্রম করে একদম পল্লী বিদ্যুৎ পর্যন্ত ক্রস করে পেলে জাস্ট কিছুই না, এখানে কয়েকটা লোকাল বাস দাঁড়িয়ে থাকে লাকসামগামী, চাঁদপুরগামী। এই গাড়িগুলোর জন্য মানুষের এই চরম ভোগান্তি। আমি দীর্ঘদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি, আমরা এর কোনো সুরাও দেখতে পাচ্ছি না। ভাবলাম 5ই আগস্টের পরে পরিবর্তন হবে, হয়নি। 12ই ফেব্রুয়ারির পরে ভাবলাম পরিবর্তন হবে, তাও হয়নি। এখানে ট্রাফিক পুলিশ থাকলে বোধহয় এই প্রবলেমটা হতো না। এতটুকুই। আমরা এই মহাসড়কের দিকে তাকাই, একটা ছেলে যার বয়স আসলে 18 হবে না, এখন দেখছি যে সে কিন্তু এখানে চালাচ্ছে এবং আমরা তার সাথে কথা বলি, কিন্তু সে দেখা যাচ্ছে বেপরোয়াভাবে কিন্তু মহাসড়ক দিয়ে চলে যাচ্ছে, কথা বলতে চাচ্ছে না। তো এক্ষেত্রে আসলে এই পথে যারা চলাচল করেন তারা কিন্তু নিয়মিত ভোগান্তির শিকার হন এবং দেখা যাচ্ছে যে এইখানে আসার পর আমরা যেটা দেখেছি উল্টো পথেও কিন্তু গাড়ি আসে, যে কারণে দেখা যাচ্ছে যে এখানে যানজট তীব্রতা থাকে। আমরা এই বিষয়টা নিয়ে নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনবিভাগের যিনি দায়িত্বে আছেন তার সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে এইখানে ইউরোপের একটা কার্যক্রম ছিল, সেটা বর্তমানে স্থগিত রাখা হয়েছে এবং সেটা আসলে যখন পরিকল্পনা করা হবে, রিভাইজ ডিজাইন করা হবে, তখন থেকে মূলত এটার বিষয়ে পরিকল্পনা নেবে এবং এই বিষয়টা সরাসরি হাইওয়ে পুলিশ তদারকি করেন। তো এই বিষয়টা নিয়ে আমরা হাইওয়ে পুলিশের যিনি পুলিশ সুপার তার সাথেও কথা বলেছিলাম। তিনি যেটা বলছেন যে আসলে এখানে মাঝে মাঝে অভিযান পরিচালনা করা হয় এবং অনেককে জরিমানার আওতায় আনা হয়, কিন্তু পরবর্তী দেখা যায় আসলে একই ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে, যে কারণে আসলে এখানে যে সুফল সেটা কিন্তু আসলে সাধারণ মানুষ পাচ্ছে না। আমরা একজন চালকের সাথে কথা বলবো। আমরা একটু জানতে চাই আপনার কাছে যে এখানে আসার পর আসলে আপনি কি ধরনের বিড়ম্বনার শিকার হন? যানজট থাকে? হ্যাঁ, মোটামুটি অনেক যানজটই থাকে। যানজট কিসের জন্য থাকে এখন কি বলবো, হয়তো অনেক গাড়ির জন্য, হ্যাঁ অবৈধ পার্কিংয়ের জন্য, যে যেখানে মন ধরে সেখানে দোকান বসতেছে, ভ্যান গাড়ি বসতেছে, এরকমের জন্য যানজটটা হচ্ছে।
শাহনাজ, আমরা দেখছিলাম যে আসলে একজন চালকও কিন্তু এখানে অবৈধ পার্কিং এর বিষয়ে কথা বলছেন এবং আমরা আরো একজন চালকের সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে এই পথ দিয়ে তারা চলাচল করেন, এই যে এই পথ দিয়ে একটু চলাচল করেন আসলে কেমন ইয়াটা যদি একটু আমাদের জানাবেন। তিনি আসলে যেহেতু গাড়ি ছেড়ে যে কথা বলতে চাচ্ছেন না, আমরা দেখতে পাচ্ছি যে এখানে মহাসড়কে কিন্তু 3 লেনও চলছে। আসলে এইসব গাড়ির কারণেই কিন্তু মূলত আমরা আসলে এই ধরনের ভোগান্তি দেখছি। শুধু এই পদুয়ার বাজার এলাকায় না, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যেখানে আসলে নিয়মিত এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে মহাসড়কের যে সুয়াগাজী এলাকা, তারপর চৌদ্দগ্রাম বাজার, বিপরীতে নিমসার বাজার এবং ক্যান্টনমেন্ট এলাকা, বেশ কিছু এলাকায় কিন্তু আমরা দীর্ঘদিন ধরে যানজট দেখতে পাচ্ছি। এর কারণই হচ্ছে অবৈধ পার্কিং। আমরা আরেকজন সাধারণ মানুষের সাথে কথা বলতে চাইবো। আপনি নিশ্চয়ই এই পথ দিয়ে চলাচল করেন, আসলে কি ধরনের বিড়ম্বনা? এখানে মেন প্রবলেমটা হলো যে রুগী নিয়ে এই অঞ্চলের মানুষ খুব বিপদে আছে। তাছাড়া সাধারণ মানুষ যারা আছে, এই ফ্লাইওভারটার ওই নূরজাহান হোটেল পর্যন্ত টেনে নিয়ে গেলে শহরের গাড়িগুলোর স্ট্রেট চলাচল করতে পারত, কিন্তু এরকম কোনো সুদূর প্রসারী চিন্তাভাবনা দেখতে পাচ্ছি না। আমরা জেনেছি বিগত সরকারের আমলে ছিল, কিন্তু এই গভর্নমেন্টে আসার পরে এরকম কোনো কার্যক্রম আমরা দেখতে পারি নাই, যার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কষ্ট করে এবং প্রত্যেকগুলা গাড়ি ইউটার্ন নেওয়ার পরে এখানে এসে জমে থাকে। এবং বিড়ম্বনার শেষ বলতে মানে এমনও গেছে ক্যান্টনমেন্টে 6 ঘন্টায় গেছে মানুষ, এমনও গেছে গত সপ্তাহে 6 ঘন্টায় 15 কিলোমিটার রাস্তা 6 ঘন্টায় গেছে। দেখছিলেন এখানকার সাধারণ মানুষ এই এলাকার যে বিড়ম্বনা চিত্র সেটা কিন্তু আমাদের কাছে তুলে ধরেছেন এবং তারা এটা নিয়ে আসলে বেশ ক্ষুব্ধ এবং ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা চান যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তারা যেন দ্রুত এই সমস্যা সমাধানে উদ্যোগী হন এবং অবৈধ পার্কিং এবং 3 হুইলার বন্ধে দ্রুত পদক্ষেপ নেন। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। জাহিদুর রহমান, কুমিল্লা শহরের বিভিন্ন নাগরিক সমস্যার কথা জানাচ্ছিলেন জাহিদুর রহমান। 2007 সালে প্রতিষ্ঠিত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম শুরু হয় 2009-10 সেশন থেকে। দিন দিন বিশ্ববিদ্যালয়ের পরিসর বাড়ার সাথে সাথে বাড়তে থাকে নানা সংকট। এ নিয়ে জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন তহিদুর রহমান। 2009-10 সেশন থেকে শুরু হয়েছে যশোর বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখন বিশ্ববিদ্যালয়ের মূল সমস্যাগুলো কি বলছেন ছাত্রছাত্রীরা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? শাহনাজ, আপনি যেটা শুরুতে বলছিলেন যে এই বিশ্ববিদ্যালয়ে 2007-এ প্রতিষ্ঠিত হলেও এটার শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে 2009-10 সেশন থেকে। সেই সেশন থেকেই কিন্তু এই প্রতিষ্ঠানটিতে সাফল্যের পালক প্রতি বছরই যুক্ত হতে দেখেছি, আমরা জেনেছি, এবং সাফল্যের বেশ আলোচিত বিশ্ববিদ্যালয় হিসাবেই এই বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যত বেড়েছে এই বিশ্ববিদ্যালয়ের সংকটও কিন্তু ঠিক ততটাই বাড়তে শুরু করেছে। এখানে ছাত্র, শিক্ষক, কর্মচারী সহ সকলেরই নানা অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন তথা এখানকে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে তাদের নানা ধরনের পরামর্শও দিয়েছেন। যদি এখানে সংকটের কথা বলি তাহলে সর্বপ্রথম এখানে শিক্ষার্থী, শিক্ষক সকলেই সমস্যারে বলছেন এখানকার আয়তনের কথাটি। অর্থাৎ 35 একর জমিতে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, 600 শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে। সেখানে এই ক্যাম্পাসে এখন প্রায় 8,500 শিক্ষার্থীর পাঠদান চলছে, কিন্তু পরিসর বাড়েনি 1 শতক জমিও। অর্থাৎ নতুন করে এখানে যে ছাত্রছাত্রীদের যে আবাসিক সমস্যা, ক্যাম্পাসে ক্লাস সমস্যা, এমনকি খেলাধুলার যে জায়গাটি সেটিও কিন্তু সংকীর্ণ হয়ে আছে এবং যথেষ্ট অভাব এখানে বোধ করছেন শিক্ষার্থীরা। আমরা এর পাশাপাশি যোগাযোগের একটি বড় সংকট এখানে রয়ে গেছে। আমরা প্রথমেই এখানে শিক্ষার্থীদের কাছ থেকে আমরা একটু সরাসরি জানতে চাই যে তারা এখানে মূলত কি সমস্যা এই মুহূর্তে অগ্রাধিকারের ভিত্তিতে বোধ করছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যত শিক্ষার্থী আছে তাদের সর্বপ্রথম যে অসুবিধাটা সেটা হচ্ছে যাতায়াত। কারণ আমাদের এখান থেকে যে ট্রান্সপোর্টেশন সিস্টেমগুলো এটা আমাদের ক্যাম্পাস থেকে প্রায় 13 কিলোমিটার দূরে, সেটা বাস স্টেশন হোক বা রেল স্টেশন হোক। বিশেষ করে আমরা দেখেছি যে অধিকাংশ শিক্ষার্থী যারা দূর দূরান্ত থেকে আসে তারা ট্রেনের মাধ্যমেই আসে। আর আমাদের রেল স্টেশন আমাদের ক্যাম্পাস থেকে প্রায় 13 কিলোমিটার দূরে, যেখানে অধিকাংশ ট্রেনেই আসে রাত্রেবেলা। তো তারা যেখানে নামে সেই পরিবেশটা আমাদের জন্য খুব বেশি একটা সুবিধাজনক নয়। কারণ আমরা বরাবরই যে ঘটনাগুলো দেখি স্টেশনে ছিনতাই, মারামারি, খুন, বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য এটা অনেকটা হুমকি স্বরূপ। যোগাযোগের পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষার্থী হিসেবে আপনি কি ধরনের সংকট? যোগাযোগের পাশাপাশি আপনি বলেছেন আয়তনের কথা। ক্যাম্পাসে আমাদের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, তো এই ডিপার্টমেন্টগুলো
তাদের এই ডিপার্টমেন্ট অনুযায়ী ক্যাম্পাসের যে আয়তন থাকার কথা, শিক্ষার্থী অনুযায়ী প্রপার খেলাধুলা কিংবা শরীর চর্চার জন্য অথবা বসা আড্ডা দেওয়ার জন্য যে ধরনের একটা আয়তন থাকা প্রয়োজন সেটা ছিল না। আর এরপর যেটা সমস্যা ফেস করি এটা হচ্ছে শহর কেন্দ্রিক যে আমাদের যে যাতায়াত, এই যে রাস্তাটা যেটা আছে এই রাস্তাটা একদম বাজে অবস্থা। এখানে আমরা বাসেই যাই অথবা ইজি বাইকেই যাই, রাস্তাটা একদম আনহেলদি এবং এই রাস্তায় চলাচল করার আরেকটা যেটা সমস্যা এটা হচ্ছে সন্ধ্যার পর এখানে লোকাল বাস থাকে না, প্লাস গাড়ির যে চলাচল এটা ন্যারো হয়ে যায়। একটা শিক্ষার্থী সন্ধ্যার পর যদি ক্যাম্পাস থেকে শহরে মেসে ফিরতে চায়, প্রতি শিক্ষার্থীর প্রতি মিনিমাম 40 থেকে 50 টাকা খরচ হয়। স্টেশনে যদি যেতে চায় তাহলে এটা 70 টাকার কাছাকাছি চলে যাবে। আর এখানে সমস্যা হয়ে যাচ্ছে তিনটা, দেখেন, একটা হচ্ছে নিরাপত্তার বিষয়, 2 নম্বর যেটা এটা হচ্ছে একটা শ্রম, 3 নম্বর হচ্ছে সময়ের ব্যাপারটা। তো ভাই যেটা বলেছে যে পাশেই মেহরুল্লাহ নগর যে স্টেশন আছে, আন্তনগর ট্রেনগুলো যদি এদিকে যাওয়া আসা করছেই, যদি এইখানে 3 মিনিট বা 4 মিনিটের জন্য যাত্রাপথে বিরতি দেয় তাহলে দেখা যাচ্ছে যে ঢাকাগামী যে ভাইরা আছে তারা এখানে রাত 11টার যে ট্রেনটা সুন্দরবনের এটাতে যেতে পারবে। আর সব থেকে বেশি উপকার হবে আমরা যারা উত্তরবঙ্গের ছেলেমেয়েরা আছি 10:30 ট্রেনটা। শিক্ষার্থীরা এই মুহূর্তে যোগাযোগের কথাটিকেই সব থেকে বেশি অগ্রাধিকার দিচ্ছেন, এই কারণে যে যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটছে। এর বাইরে এখানে শিক্ষার্থী এবং শিক্ষকদের সাথে কথা বলে আমরা যেটা জেনেছি যে এই বিশ্ববিদ্যালয়ের 450 শিক্ষকের প্রায় 100 জনই উচ্চশিক্ষার জন্য দেশে সারা বছর দেশের বাইরে অবস্থান করেন এবং যাদের অনেকেই শিক্ষা ছুটি শেষ হওয়ার পরও ফিরছেন না। এতে পাঠদানেও কিন্তু কিছুটা সংকট সৃষ্টি হয়। গবেষণাগার রয়েছে এখানে, একটি সমৃদ্ধ গবেষণাগার এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে। সব মিলায়ে আমরা শিক্ষকদের কাছ থেকে, 2 জন শিক্ষক এখানে আছেন, তাদের কাছ থেকে একটু জানবো যে তাদের সমস্যাটা কি। প্রথমে বলছেন অধ্যাপক তানভীর হাসান, যিনি এখানকার পুষ্টি বিজ্ঞান বিভাগের শিক্ষকতা করছেন। জি, আমি শুরুতে একটু যোগাযোগের বিষয়ে কথা বলি। সেটা হলো আমাদের শিক্ষার্থীরা নিঃসন্দেহে উপকৃত হবেন যদি মেহেরুল্লাহ নগর যে স্টেশনটি এটা চালু করা যায়। এর চেয়েও আমি যেটা ফিল করেছি সেটা হলো আমরা যেটা জানি যে আমরা যদি বলি অর্থনীতি হার্টের মতন, তাহলে যোগাযোগ ব্যবস্থা রক্তনালীর মতন। তো সেক্ষেত্রে আমাদের যশোরের যে মানে আমরা জানি সবজি উৎপাদনে যশোর প্রথম অবস্থানে রয়েছে, মাছ উৎপাদনে 3য় অবস্থানে রয়েছে, এবং আরো ইন্টারেস্টিং একটা বিষয় হলো যে আমাদের এই ক্যাম্পাসের পাশেই বাগডাঙ্গা এবং আব্দুলপুর বলে 2টা জায়গা আছে। এখানে প্রচুর সবজির চারা উৎপাদন হয়, যেখান থেকে অনেক টাকা কৃষকরা ইনকামের সুযোগ আছে। এই জন্য জাতীয় অর্থনৈতিক উন্নয়ন, অর্থাৎ উনি এই বিশ্ববিদ্যালয় জাতীয় অর্থনীতিতে কি ভূমিকা রাখতে পারেন সে বিষয়ে বলছিলেন অধ্যাপক নাজমুল হোসেন। তিনি শেষ করছেন আজকের এই তিনি শেষ করছেন খুব সংক্ষেপে যে এখানে গবেষণার ক্ষেত্রে কি সমস্যা রয়েছে। দেশের বাইরে এবং দেশের ভিতরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি অনন্য নাম তার শিক্ষা এবং গবেষণার জন্য। সো গবেষণা হচ্ছে যশোর, আমি যেটা মনে করি গবেষণা হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে সবচেয়ে যে সংকট সেটি হচ্ছে যে জায়গার সমস্যা, এবং জায়গা যদি না নেওয়া হয়, নতুন করে এর ভিতরে অ্যাকোয়ার না করা হয়, তাহলে রিসার্চ এক্সিলেন্স যে সেন্টার বা এটা সম্প্রসার কখনোই হবে না। সীমিত সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই বিশ্ববিদ্যালয়ের যে সংকট এবং সমস্যা সেগুলো উত্তরণের কথা বলছিলেন তৌহিদুর রহমান। বুঝতে পেরেছি যশোর বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সেখানকার সমস্যাগুলো নিয়ে জানাচ্ছিলেন তৌহিদুর রহমান। খুলনার 605টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, চলছে ভারপ্রাপ্ত দিয়ে। এতে একদিকে ব্যাহত হচ্ছে প্রশাসনিক কার্যক্রম, অন্যদিকে নিয়মিত পাঠদানেও পড়ছে নেতিবাচক প্রভাব। জাকারিয়া তুষারের ছবিতে বেলাল হোসেন সজলের রিপোর্ট। খুলনা নগরীর দৌলতপুর মধ্যরাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে 16 বছর ধরে নেই প্রধান শিক্ষক। এই স্কুলের সহকারী শিক্ষক সন্দীপ কুমার দে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। ফলে যে সময়টা শিক্ষার্থীদের পাঠদানে দেওয়ার কথা তার, সেই সময়ে প্রশাসনিক কাজে ব্যস্ত থাকতে হচ্ছে তাকে। দাপ্তরিক কাজ করছি, ক্লাসের দায়িত্ব পালন করছি, ফলে দেখা যায় কি 2-3টা কাজ একসাথে করতে যে আসলে কোনোটাই ভালোভাবে হয় না। এটা একটা সমস্যা। একই চিত্র খুলনার আরও শত শত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই জেলায় মোট 1159টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষক নেই 605টিতে, অর্থাৎ জেলার প্রায় 53% বিদ্যালয় চলছে প্রধান শিক্ষক ছাড়াই।
সহকারী প্রধান শিক্ষকরা পালন করছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ভূমিকা। আর যেসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকও কম, সেখানে সংকট আরও তীব্র। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের 3 জন শিক্ষক আমরা ক্লাসে থাকি, 2 জন শিক্ষক অফিসিয়াল কাজ করছে। কাজ শেষ হতে না হতে আমাদের আরও একটা কাজ চলে আসে, সেই কাজটা করব না আমরা ক্লাস করব। মূলত যদি শিক্ষকটা আমাদের ঠিকমতো থাকতো তাহলে আমরা পাঠদানটা সঠিকভাবে দিতে পারতাম। তো আসলে ভারপ্রাপ্ত, ওনাকে বেশিরভাগ সময় অফিসিয়াল বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়, মিটিং থাকে, উনি বাইরে থাকেন, যার জন্য মানে তাকে তো ব্যস্ত থাকতে হয়, বাদই দিতে হয় প্রায়। এখন তার ক্লাসগুলো আমাদের নিতে হয়, প্লাস আমাদের এমনিতেই শিক্ষক কম, সেখানেও আমাদের ক্লাসের তো নিজেদেরই একটা চাপ আছে। আমাদের দুর্ভাগ্য যে এত বছরেও আমরা কিন্তু একটা পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা কিংবা শিক্ষা নীতিমালা তৈরি করতে পারিনি। যখনই যে সরকার আসে সে জোড়াতালি দিয়ে শিক্ষা ব্যবস্থাকে চালায়, কিন্তু একটা যে সার্বজনীন যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা আজ পর্যন্ত প্রবর্তিত হয়নি। 2017 সালে জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একটি রিটের পর 2019 সালে হাইকোর্টের রায়ে প্রধান শিক্ষক নিয়োগ ও পদোন্নতি কার্যক্রম কার্যত থেমে যায়। তবে কর্তৃপক্ষ বলছে দ্রুত শূন্যপদ পূরণে উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশা করছি হয়তো খুব দ্রুতই প্রধান শিক্ষকের এই শূন্যপদগুলো পদোন্নতির মাধ্যমে পূরণ করা সম্ভব হবে এবং আমাদের লেখাপড়া সহ শিশুদের এবং টোটালি স্কুলের ব্যবস্থাপনার একটা আমূল পরিবর্তন হবে। এদিকে খুলনায় 26টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে 22টিতেই প্রধান শিক্ষকের পদ শূন্য। বেলাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা। শ্রমিক দ্বন্দ্বের জেরে রাজবাড়ী ফরিদপুর রুটে বন্ধ রয়েছে বাস চলাচল। এই খবর জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সুমন বিশ্বাস। সুমন বিশ্বাস, রাজবাড়ী ফরিদপুর রুটে কখন থেকে বাস চলাচল বন্ধ রয়েছে? বাস চলাচল চালু হওয়ার ব্যাপারে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? শাহনাজ, গতকাল দুপুর 12টার পর থেকে রাজবাড়ী ফরিদপুর এবং দৌলতদিয়া ফরিদপুর রুটের যে বাসটি চলতো লোকাল, সেটি কিন্তু বন্ধ রয়েছে এবং এই বাস চলাচল কখন শুরু হবে সেটি জানার জন্য আমরা রাজবাড়ী যে বাস মালিক সমিতি রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছে যে এটি কখন চালু হবে তারাও কিন্তু বলতে পারছে না এবং এই বাস চলাচল বন্ধ থাকার কারণে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা, যারা আসলে রাজবাড়ী ফরিদপুরে নিয়মিত চলাচল করে বা দৌলতদিয়া ঘাট থেকে ফরিদপুরে যায়। এবং এই বন্ধ থাকার কারণ হিসেবে রাজবাড়ী বাস মালিক সমিতি যেটি দাবি করছে যে ফরিদপুর মালিকানাধীন যে গোল্ডেন লাইন পরিবহন আছে সেটি রাজবাড়ী থেকে ঢাকা রুটে চলাচল করে 2023 সাল থেকে এবং সেখানে তাদের চুক্তি হয়েছিল যে 4টি গাড়ি এই রাজবাড়ী থেকে ঢাকা রুটে চলাচল করবে, কিন্তু সাম্প্রতিক সময়ে তারা দাবি করছে সে 4টির জায়গায় তারা 24টি গাড়ি চালাচ্ছে। সেটি তারা বন্ধ করার কথা বলেছে এবং যখন তারা বন্ধ করেনি, গতকাল দুপুরে 4টি বাদে বাকি টিপগুলো এখান থেকে গোল্ডেন লাইনের গাড়িগুলো ঢাকাতে ছেড়ে যেতে দেয়নি যাত্রী নিয়ে। ফলে যেহেতু এই মালিকের বাড়ি ফরিদপুর, তখন তারা ফরিদপুর থেকে যে গাড়িগুলো রাজবাড়ী আসে বা রাজবাড়ী থেকে ফরিদপুর যায় সেই লোকাল গাড়িগুলো চলাচল বন্ধ করে দিয়েছে। একই সাথে দৌলতদিয়া ঘাটের রুটেও এই লোকাল গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে। আরেকটি কথা রাজবাড়ী বাস মালিক সমিতি যেটি বলছে যে রাজবাড়ী থেকে কিছু গাড়ি পদ্মা সেতু হয়ে ফরিদপুর হয়ে ঢাকাতে চলাচল করত, সেই গাড়িগুলো তারা চলতে দিচ্ছে না এবং বরিশাল সহ অন্য যে রুটে ফরিদপুরের উপর দিয়ে যে গাড়ি দূরপাল্লার বাস চলাচল করতো সেটিও যেতে দিচ্ছে না। তবে কুষ্টিয়া রাজবাড়ির রুটে লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এই ছিল রাজবাড়ির বাস চলাচল পরিস্থিতি। জি, সুমন বিশ্বাস। শ্রমিক দ্বন্দ্বের জেরে রাজবাড়ী ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ রয়েছে, এ নিয়ে জানাচ্ছিলেন সুমন বিশ্বাস। নড়াইলের শিশু জান্নাতুল ধর্ষণ এবং হত্যা মামলায় এক আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মাত্র 9 কার্য দিবসে ঘোষণা করা হলো এ মামলার রায়। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই মামলার রায় দিয়েছেন। মামলার বিবরণে জানা গেছে, চলতি বছরের 20 জুলাই জেলার সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শিশু জান্নাতুলকে ধর্ষণের পর হত্যা করে আসামি রবিউল শিকদার রবি। 21 জুলাই সদর থানায় মামলা দায়ের করে নিহতের পরিবার। রাজবাড়ীর পাংশায় মোটর চুরির অপবাদ দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছে, কসবা মাঝাইল ইউনিয়নের 5বাড়িয়া গ্রামের করিম মণ্ডলের বাড়িতে মোটর চুরি করতে যায় জজ মিয়া। এ সময় আটকের পর তাকে মারধর করে স্থানীয়রা। খবর পেয়ে উদ্ধার করে পাংশা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় পুলিশ। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জজ। যদিও নিহতের পরিবারের দাবি, তাকে কৌশলে ডেকে নিয়ে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনায় প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।